ওকে স্যার, শুরু করি আমরা। হ্যাঁ, মোটামুটি পড়া শিখছো যারা যারা ছিল? তুমি শিখছো না? রশি, বলো, রুই মাছের মধ্যে গিল স্লিট থাকে কয়টা? গিল স্লিট, গিল স্লিট থাকে কয়টা? বাংলা অর্থ ফুলকা ছিদ্র। 5টা। এটা জানতাম, ভুল করো, 5 জোড়া। 5 বলছো? আচ্ছা, পড়াই না তো, কারেন্ট চলে গেছে তাই না? আচ্ছা, তারপরে কারে ধরবো? অথই, তুমি আমাকে বলো যে ফুলকা প্রকোষ্ঠ কতগুলো? আর এখানে তো ফুলকার অল্প একটু, খালি এই প্যারাটাই করেছে। আচ্ছা, তুমি আমাকে বলো ফুলকা প্রকোষ্ঠ একটা ঢাকনা দ্বারা আবৃত থাকে অপার করে। আচ্ছা, ফুলকা প্রকোষ্ঠের ভিতরে কি থাকে? ফুলকা থাকে। ফুলকা। আচ্ছা রুবাইয়া, ফুলকা থেকে কয়টা? 4 জোড়া। তারপরে আমাকে নাই পড়াইতে পারিনি। আচ্ছা আসো, পোর্টাল তন্ত্র, ওইটার থেকে পোর্টাল তন্ত্রের মধ্যে কি প্রশ্ন করবো, ওটা পারবো। আচ্ছা আসো, শুরু করি আমরা। খেয়াল করো তাহলে, যারা আসলে একটু বলনি যে আমাদের রুই মাছের এটা যে ফুলকা, তাই তো? ওকে, এখন এই ফুলকাটা যে একটা গর্তের ভিতরে থাকে, এটা আমরা কি বলি? ফুলকা প্রকোষ্ঠ। আর এই যে লাল লাল অংশটা দেখা যাচ্ছে, এটার নাম কি? ফুলকা। তাহলে ফুলকা গর্তের মধ্যে যে গর্তটা মধ্যে থাকে, গর্তটার নাম ফুলকা প্রকোষ্ঠ। আর লাল লাল অংশটার নাম কি? ফুলকা। আর উপর দিয়ে একটা কি থাকে স্যার? কানক থাকে, তাই না? কানক। আর কানকের একটা অংশ, লাস্টের অংশ রয়েছে, কানকের এই অংশটা কি পাতলা হয়ে যায়, তাই না? পাতলা হয়ে যায়। একবার কানকের পুরো অংশ শক্ত, বাট সাইডের অংশটা কি হয়ে যাচ্ছে? নরম, রাবারের মতো থাকে। ওটাকে আমরা কি বলি? ব্রাঙ্কিস্টেগাল পর্দা। কি বলি স্যার? ব্রাঙ্কিস্টেগাল পর্দা। আচ্ছা, দেন হচ্ছে টোটাল আমাদের ফুলকা ছিদ্র থাকে কয়টা? 5 জোড়া। আর ফুলকা থাকবে কয়টা? 4 জোড়া। মূল কথা, এক পাশে যদি হিসাব করি তাহলে ফুলকা ছিদ্র থাকবে 5টা, ফুলকা থাকবে কয়টা? 4টা। কেন এটা বলছিলাম? এই যে এরকম যে আমাদের যে গর্তটা, এই গর্তটা তো অলরেডি একটা দুইটা দেয়াল আছে। ধরো আমি রুমটাই চিন্তা করলাম 2 মাসের ফুলকা প্রকোষ্ঠ। এই রুমের অলরেডি কয়টা দেয়াল আছে? 2টা। এখন যদি আমি এখানে ফুলকা দিই, কয়টা ফুলকা দিলাম? 4টা ফুলকা। একটা ফুলকা, দুইটা ফুলকা, তিনটা ফুলকা, 4টা ফুলকা। তাহলে কয়টা কয়টা আমাদের বক্স তৈরি হইলো? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এই 4টাই হচ্ছে ফুলকা সিদ্ধ। এগুলো কি স্যার? 5টা কি? ফুলকা সিদ্ধ। ফুলকা না, ফুলকা সিদ্ধ 5টা। আর ফুলকা কয়টা আছে? 4টা। কথা বুঝতে পারতেছো? মানে আমাদের ফুলকা আছে কয়টা? এই যে 4টা। ডান পাশে ফুলকা 4টা, বাম পাশে 4টা। এবং ফুলকা 4টা হইলে 4টা ফুলকার মধ্যে গ্যাপ কয়টা তৈরি হয়েছে? 3টা। এই যে একটা, দুইটা, তিনটা। তাহলে ফুলকা সিদ্ধ 3টা হওয়ার কথা না, কিন্তু ফুলকা সিদ্ধ কয়টা বলছে? 5টা। কেন 5টা? ফুলকাটা যে থাকে এটা তো অলরেডি একটা গর্তের ভিতরে আছে। ওরা আমি রুমটার ভিতরে হচ্ছে 4টা দেয়াল করে দিলাম। কয়টা দেয়াল? 4টা দেয়াল করলে আমরা কয় ভাগে ভাগ হয়ে যাবে? 5 ভাগে, কারণ অলরেডি 2টা দেয়াল 2 সাইডে আছে। কথা বুঝতে পারছো? একইভাবে এখানে অলরেডি 2 দেয়াল 2 দিক দিয়ে আছে। আর আমি আরো 4টা ফুলকা দিলাম, তাহলে কয়টা সিদ্ধ তৈরি হবে? 5টা। এই জন্য ফুলকা সিদ্ধ এই পাশে 5টা, ওই পাশে 5টা, টোটাল কয়টা? 10টা বা 5 জোড়া। আর ফুলকা হচ্ছে 4 জোড়া। এখন আছে ফুলকার গঠন পরবর্তীতে। তো ফুলকার গঠনের মধ্যে আমরা দেখি, আমরা আগে বলেনি কি কি আছে। খেয়াল করো, এই যে ফুলকার গঠনের ক্ষেত্রে এই যে এটা একটা দেখছো না, এটা কিন্তু একটা ফুলকা সূত্র। এটা কি স্যার? ফুলকা সূত্র। এখন ফুলকা সূত্র এটা একটা দেখছো, এটার সাথে তুমি এটার সাথে আরেকটা লাগাই দাও, তখন হবে কি? ধরো আমার কাছে কলম দাও, ধরো এই যে এটা, এটা হচ্ছে একটা ফুলকা সূত্র। এটা কি স্যার? তো ফুলকা সূত্রের উপরের অংশটা দেখছো না, এই উপরের অংশটার নাম হচ্ছে ফুলকা ল্যামেলি। কি স্যার? এই যে এটা একটা ফুলকা ল্যামেলি, এটা হচ্ছে আরেকটা ফুলকা ল্যামেলি। আর নিচে যে আমার হাত দিয়ে ধরে রাখছি না, এই হাতটার নাম হচ্ছে ফুলকা আর। নাম কি স্যার? আর পুরো সরকার মানে হাত সহ আর কলম সহ জিনিসটা ফুলকা সূত্র। কি বলে স্যার? ফুলকা সূত্র। এখন জিনিসটা হচ্ছে কি, এই যে আমাদের এটা একটা ফুলকা সূত্র, আমি যে হাত দিয়ে আরেকটা ফুলকা সূত্র, আরেকটা ফুলকা সূত্র, এই যে আরেকটা পেলাম, আরেকটা, অনেকগুলো ফুলকা সূত্র যুক্ত হবে না? এই পুরোটাকে একসাথে বলে ফুলকা। পুরোটাকে একসাথে কি বলে? এটা হচ্ছে আর্টস, এটা হচ্ছে ফুলকা সূত্র। পুরো এখানে একটা ফুলকা সূত্র, তারপর আরেকটা ফুলকা সূত্র, আরেকটা ফুলকা সূত্র, আরেকটা ফুলকা সূত্র, এরকম একসাথে লম্বা হয়ে সিরিয়ালে হয়। আমরা কি বলি স্যার? এটা কালকে ব্রাশ দিয়ে দেখাইছিলাম, তাই না? ব্রাশের মধ্যে দেখবা যে সুতো গুলা থাকে, একটা একটা করে সুতো লম্বা করে একটা সিরিয়াল থাকে। রবি আসছিল কালকে, ব্রাশ দিয়ে আরেকবার দেখাই দিব, আরেকবার দেখাবো। তুমি আসছিলা? আচ্ছা, না এখন দেখো, ফুলকা প্রকোষ্ঠ অনেকগুলো নাম আছে। ফুলকা প্রকোষ্ঠ, ফুলকা, ফুলকা আর্টস, ফুলকা ল্যামিলি, ফুলকা র্যাকার। তুমি দেখো এগুলো প্যাচ লাগবে না, একটা একটা প্যাচ না বুঝলে।
আমরা যদি দেখি এই ব্রাশটার মধ্যে টোটাল দেখো 4টা সিরিয়ালই আছে, দুই পাশে দুইটা নীল আর দুই মাঝখানে দুইটা সাদা। এই যে নীল সিরিয়ালটা এটা হচ্ছে একটা ফুলকা, সাদা দুইটা, এই দুইটা হচ্ছে আরেকটা ফুলকা, পাশে নীলটা হচ্ছে আরেকটা ফুলকা। বাট আমরা যদি দেখি নীল সিরিয়ালটার মধ্যে কি দেখা যাচ্ছে স্যার, অনেকগুলো সুতা দেখা যাচ্ছে না স্যার, আবার সুতা অনেকগুলো কি হয়েছে স্যার দেখো তো একটু, মানে মনে হয় না এই একটা সুতা দুইটা তিনটা চারটা পাঁচটা অনেকগুলো সুতা মিলে একটা, তারপরে আবার আরেকটা এরকম দেওয়া আছে, তাই না, আরেকটা এরকম, আবার এখানে গর্ত করলে এরকম করে দাও না। এই যে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, এটা হচ্ছে একটা ফুলকা সূত্র, এটা আরেকটা ফুলকা সূত্র, এটা একটা ফুলকা সূত্র, এটা একটা ফুলকা সূত্র, পুরাটার একসাথে কি নামে ডাকতেছে, ফুলকা, কি নামে ডাকতেছে, মানে ফুলকার মধ্যে কি এটা একটা ফুলকা সূত্র না, এই ফুলকা সূত্রের মধ্যে কি দাগ একটা না অনেকগুলা, এগুলার হচ্ছে এই যে দেখো এই যে এখানে কয়টা দাগ আছে দেখো তো, দুইটা, এই যে দুইটা, তাহলে এটা একটা ফুলকা সূত্র পুরোটা, মানে এটার মধ্যে কয়টা দাগ আছে স্যার, দুইটা, এটাই বলছে। এই যে দেখো আমাদের এই ব্রাশের কাছে যদি আমরা দেখি, এই যে এখানে দেখো এখানে কি একটা চুল না অনেকগুলো চুল, অনেকগুলো চুল কি গুচ্ছ আকারে আছে না, এই একটা গুচ্ছ হইতেছে একটা ফুলকা সূত্র, মানে একটা ফুলকা সূত্রের মধ্যে কিছু একটা না অনেকগুলা, আমাদের এখানে তো একটা ফুলকা সূত্রের মধ্যে দুইটা অংশ আছে। তারপরে এটা পরে এই যে আরেকটা ফুলকা সূত্র, তারপর হচ্ছে যে এখানে আরেকটা ফুলকা সূত্র, এখানে আরেকটা ফুলকা সূত্র, এরকম অনেকগুলো মিলে একটা কি তৈরি করছে, লম্বা ফুলকা। বুঝতে পারছো, এত কয়টা ফুলকা থাকে এরকম টোটাল চারটা, এখানে সিরিয়ালও কিন্তু চারটাই আছে, কথা ক্লিয়ার? আচ্ছা এখন আমরা আসো, তাহলে আমরা এই জিনিসগুলো দেখলাম, মানে আমরা দেখি আমাদের ফুলকার গঠন, এটা রিটেনে আসে স্যার, এই যে ফুলকার গঠন রিটেনে আসবে। ওকে, তো ফার্স্টে রুই মাছের প্রতিটা ফুলকা কি নিয়ে তৈরি রাখবা, ফুলকা আর্টস নিয়ে তৈরি, কি নিয়ে তৈরি, আর ফুলকা ফিলামেন্ট নিয়ে তৈরি, কি নিয়ে তৈরি স্যার, ফুলকা ফিলামেন্ট। ফুলকা ফিলামেন্ট কোনটা, এই যে গোড়াটা দেখছো না স্যার, গোড়াটা, এই গোড়াটা হচ্ছে ফুলকা আর্টস, গোড়াটা কি স্যার, আর উপর দিয়ে এটা দেখছো না, এটা হচ্ছে ফুলকা সূত্র বা ফুলকা ফিলামেন্ট, ইংরেজিতে কয় ফিলামেন্ট, বাংলায় কয়, তাহলে এই যে একটা ফুলকা, এটা গোড়া জায়গাটা আমরা বলি ফুলকা আর্টস, আর উপরটা আমরা বলি ফুলকা সূত্র বা ফুলকা ফিলামেন্ট। ওকে, আচ্ছা এখন প্রতিটি ফুলকা আর্টস অস্থি নির্মিত, তো ফুলকা আর্টস শব্দটা জাগ দাও, অস্থি শব্দটা জাগ দাও, তাহলে আর্টস অস্থি মানে হাড্ডি যে জিনিসগুলো দিয়ে তৈরি, আর্টস তো সেই জিনিসটা তৈরি, দেখতে শক্ত শক্ত, তাই না? আমাদের এখানে ফুলকা আর্টস কোনটা, আমাদের এখানে ফুলকা আর্টস হচ্ছে ব্রাশের নিচে শক্ত জায়গা, এটা কি একটু শক্ত না স্যার মোটামুটি ওইগুলোর তুলনায়, এটাই বলছে ফুলকা আর্টস হচ্ছে শক্ত অস্থি, এবং তার ভেতরের প্রান্ত কাটার মতো, তো কাটার মতো শব্দ দাগ দাও, তাহলে ফুলকা আর্টস এর একটা অংশ কাটার মতো হয়ে যায়, কিসের মতো হয়ে যায়, আর কাটার মতো, কি কাটার মতো জানো, করাত আছে না, করাত দিয়ে কাট কাটে না, করাতের কাটার মতো হয়ে যায়, তখন এটা আমরা বলি ফুলকার রেখা, কি বলি, এই যে দেখো এই যে এটা ফুলকার ছিল না, এটার একটা প্রান্ত দেখো কাটা 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 হয়ে গেছে না স্যার, এটার নামে ফুলকার রেখা। রেখার মানে হচ্ছে, রেখা শব্দের অর্থ কিন্তু করাত, জানো, রেখা শব্দের অর্থ করাত, এবং এটা দেখতেও দেখো তুমি পুরো করাত ছবি, এই যে তুমি দেখো কাটা কাটা করে দাও, দেখছো স্যার, কাটা, এটাই বলছি। আচ্ছা তাহলে স্যার এখানে তিনটা শব্দ পাইলাম, একটা হচ্ছে ফুলকা আর্টস, একটা ফুলকা সূত্র নিচের গোড়াটাকে আমরা বলি ফুলকা আর্টস যেটা অস্থি নির্মিত, ফুলকা ফিলামেন্ট, ফুলকা আর্টসের উপরের দিকে যেটা থাকে এটা বলি ফুলকা ফিলামেন্ট, আর ফুলকা আর্টসের সাথে কাটার মতো অংশটা বলি ফুলকা রেখা। এখন ফুলকা রেখার কাজ কি, এরা হচ্ছে খাদ্যবস্তুকে গলবিল থেকে ফুলকা প্রবেশে বাধা দেয়। আমরা তখন বলছিলাম আমাদের দুইটা নালী ছিল, একটা খাদ্যনালী আর একটা শ্বাসনালী, খাদ্যনালী দিয়ে খাদ্য যায়, শ্বাসনালী দিয়া বায়ু যায়, তাই না? কিন্তু যখন হচ্ছে আমরা খাবার গিলতে যাই তখন কি, তুমি দেখবা তুমি যখন ঢুক গিলে সময় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, জানো এটা, তুমি ঢুক গিলে ট্রাই করতে পারো, ঢুক গিলে সময় নাক দিয়ে শ্বাস প্রশ্বাস যায় না, কেন, কারণ তখন শ্বাসনালী বন্ধ হয়ে যায়, শ্বাসনালী কি হয়ে যায়, শ্বাসনালী বন্ধ হয়, নালে যদি আমরা খাবারটা গিলতেছি খাদ্যনালী দিয়ে কোন নালী দিয়ে চলে যেতে পারি, খাদ্যনালী না যাইয়া শ্বাসনালী চলে যেতে পারে, তখন দেখো অনেক সময় চলে যায়, কিন্তু তারপরে তারপর আমাদের উল্টা কাশি আসে, তাই না, কারণ আমরা পানি খাই, মাথার মধ্যে থাপ্পড় টাপ্পড় দেয় অনেকে। আচ্ছা তাহলে একইভাবে এই ফুলকা রেখাটার কাজ কি, আমাদের ক্ষেত্রে বলতো শ্বাসনালী যে খাওয়া যাইতে বাধা কে দেয় বলতো, উপজিহ্বা না আলজিহ্বা, গুড, আমাদের ক্ষেত্রে হচ্ছে এই আলজিহ্বা, তো হা করলে ওই ঝুলে থাকে যেটা আলজিহ্বা, ঝুলে ঝুলে আল্লাহ আল্লাহ করে বলছিলাম, যেটা ঝুলে থাকে, এটা আয়নার সামনে যে হা করবা, হা করলে দেখবা একবার জিহ্বার পিছনে একটা ছোট্ট একটা ঝুলে আছে, এটাই হচ্ছে আলজিহ্বা, আর ওই শ্বাসনালীর উপরে একটা ঢাকনা আছে, ওইটারে বলে উপজিহ্বা, উপরে শ্বাসনালীর উপরে উপরে কথা আসলে উপজিহ্বা, আর ঝুলে ঝুলে আল্লাহ আল্লাহ করলে আলজিহ্বা, কথা বুঝতে পারছো? তোমার যদি আমি পাহাড়ের ওখানে নিয়ে যদি ঝুলে দিই তুমি আল্লাহ আল্লাহ করবা, ওখানে কাছে থাকবা। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এই ফুলটা এখন কিছু দেখতেছো না, আরেকটা বাড়াই, আবার ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, তাহলে আসো, তার কথা হয় না।
তাহলে একইভাবে আমাদের ফুলকা রেখাটা হচ্ছে ফুলকা প্রকোষ্ঠ, মানে আমাদেরটা যেটা ছিল খাদ্যনালী থেকে কোথায় যেতে যায় না, শ্বাসনালীতে। আর ওদেরটা বড় বিল থেকে কই যেতে যায় না, ফুলকায়। ওদের যেটা ফুলকা, আমাদের এটা ছিল ফুসফুস, আমাদের ফুসফুসের মধ্যে বায়ু কি দিয়ে যায়, শ্বাসনালী দিয়ে যায়। এবার আসো, ফুলকা আর্সের উত্তর অংশ দুসারি ফুলকা ফিলামেন্ট নিয়ে গঠিত। কয় সারি ফুলকা ফিলামেন্ট? এই যে খেয়াল করো, আমরা বলছিলাম এই যে দুসারি দেখাই যাইতেছে যে এটা একটা সারি, এটা আরেকটা সারি, তাই না? কয় সারি? দুই সারি, যেগুলো আমরা কি বলি স্যার, ফুলকা ফিলামেন্ট বা ফুলকা ল্যামেলা। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো, দু সারির প্রত্যেক সারি ফিলামেন্টকে আমরা বলি হেমিব্রাঞ্চ। কি ব্রাঞ্চ? আর এটারে আরেকটা বলা হচ্ছে ডেমি ব্রাঞ্চ, আর একটা শব্দ থাকবে অর্ধ ফুলকা। কি ফুলকা? হেমি ব্রাঞ্চ, ডেমি ব্রাঞ্চ অথবা কি ফুলকা। এটা মানে কি বোঝায়? ধরো এটা একটা ফুলকা না, এটা একটা ফুলকার একটা অংশ তো নাকি, একটা ফুলকা সূত্র। এই ফুলকা সূত্রে এই যে অর্ধেক, তাহলে এখানে কি ল্যামেলা একটা আছে না দুইটা আছে? এই যে এই পাশে দুইটা আছে, তাহলে এই পাশে একটা ওই পাশে একটা। তাহলে আমি যদি কেটে অর্ধেক নিয়ে নিই, তাহলে কি আমরা কি ফুল নিলাম অর্ধেক নিলাম? তখন এটা আমরা বলবো অর্ধ ফুলকা। কি ফুলকা? তাহলে এটা হচ্ছে একটা অর্ধ ফুলকা, ওই পাশে হচ্ছে একটা অর্ধ ফুলকা। এই অর্ধ ফুলকা মিলে একটা কি ফুলকা, পূর্ণ ফুলকা। তাহলে এটা হচ্ছে একটা ফুলকা সূত্র, যে গ নাম্বার ছবি দেখে, এটা একটা ফুলকা সূত্র। একটা ফুলকা সূত্র দুইটা অংশ, একটা ফুলকা আর একটা হচ্ছে ফুলকা ল্যামেলা। ফুলকা ল্যামেলা। এখন ফুলকা ল্যামেলা কয়টা পার্ট? দুইটা। এটা ডানে একটা আছে, বামে একটা আছে। ডানের একটারে বলে হেমিব্রাঞ্চ, আর একটারে বলে হেমি। হেমি শব্দের অর্থ হচ্ছে অর্ধেক, ডেমি শব্দের অর্থ কি? অর্ধেক। তাহলে হেমিব্রাঞ্চ বা ডেমি ব্রাঞ্চ। আরেক নাম কি? অর্ধ ফুলকা। কি ফুলকা? অর্ধ ফুলকা। এটা হবে অর্ধ সূত্র ফুলকা, তাই না? এমন হইতো না, কারণ আমরা তো বুঝতেছি, কারণ এখানে তো আর একটা ফুলকার মধ্যে একটা ফুলকা সূত্র থাকে না, অনেকগুলো ফুলকা সূত্র থাকে। আমরা একটু আগে দেখাইছি, এখন বই বলে লেখছে, আমরা বুঝতেছি এটা আসলে এমন বলছে, কিন্তু বই যেটা লেখছে না আমরা এটা শিখে লাগছে। আমি নিজে বুঝতেছি যে ভুল আছে। দেন দুই সারি হেমিব্রাঙ্কের মধ্যে হ্রাসপ্রাপ্ত অংশকে বলে ইন্টার ব্রাঙ্কিয়াল সেপ্টাম। রাখ দাও। তাহলে অর্ধ ফুলকার নিয়ে পাশে একটা স্টার দিয়ে রাখো, এমসিকিউতে আসে, আবার ক নাম্বার আসে। আরেকটা রাখ দাও ইন্টার ব্রাঙ্কিয়াল সেপ্টাম, ওইটার পাশে একটা স্টার। ইন্টারব্রাঙ্কিয়াল সেপ্টাম মানে কি? খেয়াল করো স্যার, আমি মুছে দিই। দেখো, এটা কি একটা অর্ধফুলকা না? মানে যদিও এটা একটা ফুলকা সূত্র, মানে এটা একটা অর্ধফুলকা, এটা আর একটা অর্ধফুলকা। দুই মাঝখানে কোনো ফুলকার কোনো অংশ আছে নাকি? মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে স্যার, একটা গ্যাপ তৈরি হয়েছে, একটা খালি অংশ। এটারে বলছে আন্তঃফুলকা ব্যবধান। কি বলছে স্যার? যেটাকে ইংরেজিতে বলছে ইন্টার ব্রাঙ্কিয়াল সেপ্টাম। আমরা বলছিলাম ব্রাঙ্কিয়াল শব্দের অর্থই ফুলকারে বোঝায়। ব্রাঙ্কিয়াল শব্দের অর্থ কি? আর ইন্টার মানে কি? তোমরা এখানে ইন্টারমিডিয়েট আছো না, মধ্যবর্তী। ইন্টার মানে কি? ওই যে মাধ্যমিক শিক্ষা বোর্ড তোমাদের সার্টিফিকেটে, তাই না? উচ্চ মাধ্যমিক, হাইয়ার সেকেন্ডারি। সেকেন্ডারি শব্দ অর্থ হচ্ছে, যাই হোক ইন্টারমিডিয়েট আছে তোমরা। তো ইন্টার মানে মধ্যবর্তী, আর দুইটা ফুলকার মাঝখানে যে গ্যাপ, এটারে বলি আমরা কি? আন্তঃফুলকা ব্যবধায়ক। এই যে সাদা খালি অংশটা দেখছো না, এটার নামে কি? আন্তঃফুলকা ব্যবধায়ক। আর ইংরেজিতে এটারে কি বলে? ইন্টারব্রাঙ্কিয়াল সেপ্টাম। সেপ্টাম মানে সেপারেশন। ওই যে আমরা নাকেরটা বলছিলাম নেজাল সেপ্টাম, মনে আছে? এটার নাম কি? নেজাল সেপ্টাম, কারণ এটা নাকে ছিদ্র কয় জায়গায় ভাগ করে ফেলছে। আমার নাক কি দুইটা? একটা না একটা? নাক একটাই, কিন্তু নাকে ছিদ্র কয়টা? দুইটা। যার কারণে, কার কারণে এটা এমন হয়েছে? নাকের মাঝখানে সেপ্টামটার কারণে। সেপ্টাম মানে কি? অর্ধেক। অর্ধেক না মানে ভাগ করে ফেলা। সেপারেশন তোমরা পড়ছো না, সেপারেশন আলাদা হয়ে যাওয়া, এটাই। এবার আসো, এবার আসো, প্রত্যেকটা ফুলকা কয় সারি ফুলকা ফিলামেন্ট থাকে? এক সারিতে কয় কি ব্রাঞ্চ বলছিলাম? হেমি ব্রাঞ্চ। দুই সারি হলে কি আর হেমি ব্রাঞ্চ? তখন পূর্ণ ফুলকা, তখন আমরা বলি হলো ব্রাঞ্চ বা পূর্ণ ফুলকা। তাহলে বা কাকে বলে? ব্র্যাকেট বা একটা স্টার দিয়ে রাখো পাশে। তাহলে হেমি ব্রাঞ্চ আর ডেমি ব্রাঞ্চ, অথবা আরেকটা হচ্ছে হলো ব্রাঞ্চ। এই নামগুলো কিন্তু পরীক্ষা প্রচুর আসে। হলো ব্রাঞ্চ কি, হেমি ব্রাঞ্চ কি, ডেমি ব্রাঞ্চ কি। হেমি আর ডেমি এক কথা, ওইটা মানে বোঝায় কি? অর্ধেক। আর হলো হইলে পূর্ণ। আচ্ছা, এবার আসো, প্রত্যেক ফুলকা ফিলামেন্টে অনেকগুলো ছোট ছোট আড়াআড়ি ভাবে সাজানো প্লেট বহন করে। প্লেট গুলো এপিথেলিয়াম দ্বারা আবৃত। প্লেট গুলো এক পাশ দিয়ে অন্তর্বাহী, অপর পাশ দিয়ে বহির্বাহী যেমন বিস্তৃত থাকে। দেখাইতেছে, দাগানো লাগবে না, এটা লাগবে না। তুমি আসো, তো মুছে দেখাই তোমারে। এখন আমরা জানি কি স্যার, ফুলকার ভিতরে একটা ধমনী প্রবেশ করে, ওটা বলে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। আর ফুলকা থেকে হচ্ছে আরেকটা ধমনী বের হয়ে যায়, ওটা আমরা বলি বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তাহলে আমাদের ফুলকার ভিতরে কি রক্তনালী প্রবেশ করার জন্য আর বের হওয়ার জন্য জায়গা লাগবে না? এখানে দেখা যায় একটা ধমনী আছে, ও হচ্ছে কি? বহির্বাহী রক্তবাহিকা, কারণ এটা সে ফুলকা থেকে রক্ত নিয়ে বাইর হয়ে যায়। আর ফুলকার ভিতরে রক্ত প্রবেশ করা একটা ধমনী, এটা আমরা কি বলি? অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এই কথাটাই বলছে আমার এখানে, খেয়াল করো কি বলছে। প্লেট গুলো এখানে, প্লেট গুলোর এক পাশ দিয়ে অন্তর্বাহিনী, আর অপর পাশ দিয়ে কি? বহির্বাহী ধমনী। ওই যে ফুলকা আর্সের উপরে বলছে একটা প্লেট থাকে, এই প্লেটের মাধ্যমে মূলত একটা সাথে আরেকটা লাগানো থাকে। এই যে এটা হচ্ছে প্লেটটা, এইটাতে প্লেটটা দেখছেন একটা প্লেটের মতো স্যার। এটার মাধ্যমে একটা ফুলকা সূত্র আর একটা ফুলকা সূত্রের সাথে কি থাকে? লাগানো। যেমন বললাম আমার হাতের মধ্যে এটা একটা ফুলকা সূত্র, এটা আরেকটা ফুলকা, একটা সাথে লাগানো থাকা লাগবে না? লাগানো থাকে এই অংশটা দিয়ে।
আর এইটার দুই পাশে কি থাকে, একটা অন্তর্বাহী ধমনী আর একটা কি বাহী, বাট এটা কোনোদিন তোমার এমসিকিউ তে আসবে না, লাগবে না। আচ্ছা দেন চলে দাগানো লাগবে না। দেন চলে তাহলে ফুলকে সূত্র পড়লাম। এখন আমার কাজ কি, ও শ্বাস প্রশ্বাস নেয় কেমনি এটা জানা লাগবে। তো ওটা খুব মজার বিষয়। ও কি কেমনি মানে কার্বন ডাই অক্সাইড কেমনি অক্সিজেন মানে, সে ওই পানি গ্রহণ করে না, ওর হৃৎপিণ্ড থেকে কোন ধরনের রক্ত আসে, অক্সিজেন না কার্বন ডাই অক্সাইড? কার্বন ডাই অক্সাইড। কারণ দুই মাসের হৃৎপিণ্ড কি বলি, শিরা হৃৎপিণ্ড। এখন ও যখন ওর ফুলকা যে পানি প্রবেশ করায়, ওই ফুলকার ওই পুকুরের পানির মধ্যে কি থাকে, অক্সিজেন। তখন সে যেটা করে, ওর ওই কার্বন ডাই অক্সাইড কি করে, ওই পানির সাথে দিয়ে দেয়, পানি অক্সিজেনটা তার ভিতরে নিয়ে যায়। কথা বুঝতে পারছো? ও সিস্টেম হচ্ছে এমন। আমরা দেখি দুই মাসের শ্বাসক্রিয়া দুই প্রকার, শ্বাসক্রিয়া দুইটা ধাপে ঘটে, আমরা সবাই জানি শ্বাসক্রিয়া কয় ধাপে ঘটে, দুই ধাপে, একটা প্রশ্বাস আর একটা হচ্ছে নিঃশ্বাস। আচ্ছা যাই হোক, এক্ষেত্রে ফুলকা প্রবর্ধন চলছে পাম্প হিসেবে কাজ করে, এটা নিচে খ্রিস্টান কি পাম্প হিসেবে কাজ করে, মানে পানি যে গ্রহণ করবে, পানিটা কার মাধ্যমে গ্রহণ করে, ফুলকা প্রকোষ্ঠের মাধ্যমে। আমরা জানি ফুলকা দিয়ে পানিটা প্রবেশ করে, ফুলকা প্রকোষ্ঠটা পাম্প হিসেবে কাজ করে, সেটা হচ্ছে পানির টান দেয়, টান দিলে ওর ভিতরে পানিটা যায়। এখন আসে ফার্স্টে শ্বাস গ্রহণ, এটার এক নাম কি, প্রশ্বাস। আর এখানে আরেকটা কথা বলছে, পানির অন্তঃপ্রবাহ। কি বলছে? কারণ শ্বাস গ্রহণের সময় পানি ঢুকে না বাইর হয়। শ্বাস গ্রহণে আমরা কি গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করতাম, কিন্তু সে তার দাঁড়িয়ে অক্সিজেন নিতে পারে না, সে কি বায়ুর মধ্যে থাকে, পানি থাকে, পানি থেকে অক্সিজেনটা না, এই জন্য সে পানি গ্রহণ করে। এই জন্য এটা কি বলছে, পানি কি প্রবাহ, অন্তঃপ্রবাহ। এখন কি বলছে দেখো, আমাদের মনে হচ্ছে শ্বাস প্রশ্বাসের সময় দুইটা পেশি কাজ করে, একটা ডায়াফ্রাম পেশি বলছিলাম। ডায়াফ্রাম পেশি কোনটা, আমাদের পেট আর বুক দুইটার মাঝখানে একটা পেশি থাকে, এটা আমরা কি গব্বর বলি, উদর গব্বর। উদর গব্বর কি গব্বর, পেটের আমরা বলি উদর গব্বর, আর বুকের বলি বক্ষ গব্বর। দুই গব্বরের মাঝখানে একটা মাংসের পর্দা থাকে, এটা আমরা কি বলি, ডায়াফ্রাম। আবার আমাদের এই যে এখানে চাকনা থাকে না, আমরা বলি হাড্ডি, চিকন চিকন হাড্ডি গুলা গরু কাটলে দেখা যায় না, দুই হাড্ডির মাঝখানে আমাদের এই যে ধরো এটা একটা হাড্ডি, এটা আরেকটা হাড্ডি, এই দুই হাড্ডির মাঝখানে মাংস থাকে না, থাকে না? এই মাংসটার আমরা কি বলি বলতো, ইন্টারকোস্টাল মাংস। কি মাংস, মানে বিজ্ঞানের ভাষায় ইন্টারকোস্টাল পেশি। কি পেশি, ইন্টারকোস্টাল পেশি। এই ইন্টারকোস্টাল পেশি আর ডায়াফ্রাম পেশি আমাদের কিসে সাহায্য করে, শ্বাস প্রশ্বাস। কিন্তু রুই মাছের কি আর এরকম ইন্টারকোস্টাল পেশি আছে, ওর ডায়াফ্রাম আছে, ওর জন্য অন্য পেশি কাজ করবে। ওর পেশির নাম কি, হাইপোব্রাঙ্কিয়াল পেশি। কি পেশি, তার বলে হাইপোব্রাঙ্কিয়াল পেশি। মানে ব্রাঙ্কিয়াল মানে কি বলছে, ফুলকা। আর হাইপো কথার অর্থ হচ্ছে বোঝায় নিচে, হাইপো শব্দ অর্থ কি, নিচে। সহজ কথায় জীববিজ্ঞানের দুইটা শব্দ আছে, একটা হচ্ছে হাইপো আর একটা হাইপার। নাম শুনে কখনো? হাইপার শব্দের অর্থ হচ্ছে বোঝায় বেশি, কি বোঝায়, আর হাইপো শব্দের অর্থ বোঝায় কম। বলো, পশুটা তো হাড্ডিটার নাম, আর ইন্টারকোস্টাল পেশি তো মাংসটার নাম। কথা বলতে, তবে ইন্টারকোস্টাল, কোস্টাল বলতে পশু কাটার বোঝায়, আর ইন্টারকোস্টাল পেশি মানে পশুকার সাথে যে মাংসটা লাগানো ওটাকে বোঝায়। মানে মানে এখানে হাড্ডি আছে না চিকন, এই হাড্ডির নাম পশুকা, দুইটা হাড্ডির মাঝখানে মাংসটার নাম ইন্টারকোস্টাল পেশি। এখন হাইপো মানে কম, হাইপার মানে বেশি। তোমরা অনেক সময় দেখো অনেকে রেগে গেল, বললো তুই হাইপার হইতেছিস কেন, হয় না? আর আবার রক্তচাপ দুই ধরনের, উচ্চ রক্তচাপ, তো উচ্চ রক্তচাপকে আমরা বলি হাইপার টেনশন, নিম্ন রক্তচাপকে বলি আমরা হাইপো টেনশন। তারপরে হাইপো মানে কম, হাইপার মানে বেশি। তবে আবার হাইপো মানে কম যে বোঝায় এমন না, হাইপো দ্বারা নিচেও বোঝায়, আবার হাইপার দ্বারা উপরে বোঝায়। তো বোঝায় বেশি মানে দুপুরে। তা হাইপোব্রাঙ্কিয়াল পেশি মানে ফুলকার নিচে একটা পেশি থাকে, ওই যে আমাদের যেমন বুকের নিচে ডায়াফ্রাম, ওদেরটাকে তেমন আর কি। তারপরে হাইওয়েডাস, হাইওয়েডাস দিয়ে দেখাইছিলাম না, দেখাই নাই? হাইওয়েডাস, দেন ফুলকা আর, আর কি আর একটু আগে ফুলকার দেখছি। তাহলে তিনটা জিনিসের ক্রিয়ায় ওদের প্রশ্বাসে কি ঘটে, প্রসারণ শব্দটা দাগ দাও, আচ্ছা ক্রিয়া দিয়ে রাখো। আমাদের প্রশ্বাসের সময় বলো তো, আমাদের পেশিগুলো সংকোচন হয়েছিল, প্রসারণ হয়েছিল, মনে আছে? তারা পড়ো না, শ্বাস প্রশ্বাস করার সময় আমাদের শ্বাস প্রশ্বাস করার সময় সংকোচন হয়েছে, আমাদের প্রশ্বাসের সময় কি হয়েছিল, শ্বাস মনে পড়াইছি না? আমাদের প্রশ্বাসের সময় কয়টা বেশি কাজ করে বলছিলাম, শ্বাস প্রশ্বাস দুইটা। আমাদের প্রশ্বাসের সময় আমাদের পেশিগুলো সংকোচন হয়েছে, আর ওদের প্রশ্বাসের সময় ওদের পেশিগুলো কি হয়েছে, কথা বুঝতে পারছো? আমাদেরটা কি হয়েছিল, ভুলে গেছে, আমাদেরটা সংকোচন হয়েছে যে। আমাদের ডায়াফ্রাম কিভাবে থাকে বলছিলাম, এরকম উঁচু হয়ে থাকে না? আমাদের এই যে পেটের যে ডায়াফ্রামটা এরকম কি হয়ে থাকে, উঁচু হয়ে থাকে। যখন আমরা শ্বাস গ্রহণ করি, ডায়াফ্রামের উপরে কি বসানো থাকে, ডায়াফ্রামের উপরে ফুসফুসটা বসানো থাকে, কে বসানো থাকে, খুব ছোট একটা ফেলছে তাই না, যে বাদ দাও। যখন ফুসফুস আমরা শ্বাস গ্রহণ করি, তখন ফুসফুসের মধ্যে কি ঢুকবে, বায়ু। তখন তখন আমাদের আমাদের যে ফুসফুস, এটা ডায়াফ্রামে কি দিবে, নিচের দিকে চাপ দিলে ডায়াফ্রামটা কি থাকবে না, ছোট হয়ে যাবে। তুমি বলো তো, এই যে এই জায়গাটার দৈর্ঘ্য বেশি হবে এক নাম্বারটা দৈর্ঘ্য না দুই নাম্বারটা দৈর্ঘ্য বেশি? তাহলে যেটা দৈর্ঘ্য কম এটা সংকোচন বলি না প্রসারণ বলি? তাহলে দেখো আমার ডায়াফ্রাম নিচে নামছে না, এটার দৈর্ঘ্য যদি হয় 5 মিটার, এটা কি জীবনে 5 মিটার না আরো বেশি হবে, ধরলাম 7 মিটার।
তাহলে ওইটা প্রসারণ, নিচেরটা কি? আর আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন আমাদের পেশিটা কি হয়? সংকোচন। বাট আমরা এখন বলতেছি কি মাছ? রুই মাছ। তো রুই মাছ করা আমাদের মতো হবে না, বুঝলেন? একটু ব্যতিক্রম। ওদের ক্ষেত্রে কি ঘটবে? প্রসারণ। মাথা রাখবে। কাজটা হয় কেমনে? ফুলকাজ কোন দিকে প্রসারিত হয়? বাইরের দিকে। মুখ সম্মুখে অবস্থিত কপাটিকে কি হয়ে যায়? এত কিছু লাগবে না। যখন প্রসারিত হয় তখন মুখের যে কপাটিকে কি হয়ে যায়? এটা কথা বুঝতে পারছো? মুখের কপাটিকে বুঝো? ফুলকা বলতে বলছো না, মুখ মানে মুখ দিয়ে পানি। আমরা পুকুরে গেলে মুখ দিয়ে পানি ঢুকাই না? ও মুখ দিয়ে পানি ঢুকে। খালি যে মুখ দিয়ে পানি ঢুকায় না, সে কান দিয়ে পানি ঢুকায় না, মুখ দিয়ে পানি ঢুকায়। আমাদের নাক দিয়ে। এখন তুমি দেখো, আমাদের কান দিয়ে পানি ঢুকতে পারে, নাক দিয়ে ঢুকতে পারে, মুখ দিয়ে ঢুকতে পারে। কান দিয়ে আমরা কোনো বাতাস নেই না, নেই। কান দিয়ে ঢুকে না, নাক দিয়ে বাতাস নেই। মানে বেশি লাফালাফি করলে, তাই না? নর্মালি এত মানুষ গোসল করে কান দিয়ে পানি ঢুকে না। অনেকে এটা হচ্ছে একটা সমস্যা, অনেকের ক্ষেত্রে ঢুকিয়ে যায় সবসময়। ও যদি একটু পানি হতে বলে হালকা একটু ডুব দিচ্ছে, তাও পানি ঢুকে। আর যাদের ঢুকানো সারাদিন ঢুকে, কিন্তু দুবার ডুবি করলো কিছু হয় না। আমাদের ক্ষেত্রে আমাদের কিছু হবে। আচ্ছা, যেমন শ্বাস গ্রহণ, তাহলে শ্বাস গ্রহণে ওর এই যে যে অংশগুলো বলতে গেলে কি ঘটবে? প্রসারণ হইলে ওর মুখ কি হয়ে যাচ্ছে আর খুলে যায়। তুমি চিন্তা করো, আমার মুখ এখন সংকোচন অবস্থায় আছে না প্রসারণ অবস্থায় আছে? তোমাদের সামনে হা করতে পারবো না, হা করলে কি হবে? এখন মুখটা ছোট আছে না? আর যখন মানুষ খাইতে যায়, ওই যে বন্ধু বান্ধব একসাথে খাইতে গেলে এই বড় বড় হা করে, তখন মুখ বড় হয় না? মুখ বড় হলে সংকোচন ও প্রসারণ। তাহলে ও পানি ভিতরে ঢুকাবে, তো প্রসারণ হবে না। আচ্ছা, আর কোথায়? মুখগহ্বর আয়তন বৃদ্ধি পায়। এখন আমার মুখে কিছু আছে? খালি জায়গা? খালি জায়গা আছে না? এখন আমরা হা করি, মুখটা এত বড় হয়ে যাবে না? এখন ওর মুখ খুলছে, তাহলে মুখের আয়তন বৃদ্ধি পাবে। আয়তন বৃদ্ধি পায় সাঁতার যাবে। আস্তে আস্তে লাভ হয়ে গেছে পুরা। আচ্ছা, তাহলে এখন কি ঢুকবে স্যার? অক্সিজেন সমৃদ্ধ পানি বাইরে থেকে কোথায় ঢুকবে? ভাই হাসো হাসো। আচ্ছা, দাগ দিছ? এবার তাইলে বাইরের বাইরের পরিবেশের কি পানি প্রবেশ করবে? আর আমরা জানি আমাদের পুকুরে পানির মধ্যে কি আছে? অক্সিজেন। তাহলে অক্সিজেন সমৃদ্ধ পানিটা মুখ দিয়ে কোথায় প্রবেশ করবে? মুখে। তারপর কই যাবে? গলায়। গলার পর আবার কই যাবে? ফুলকা প্রকোষ্ঠে চলে যাবে। তখন দেখছো মুখ দিয়ে পানিটা প্রবেশ করতেছে। কথা বুঝতে পারছো? সাবধান কিন্তু স্যার, যদি পানি ঢুকবে মুখ দিয়ে, বাইর হয় কানকো দিয়ে। সাবধান, পানি ঢুকে কি দিয়ে? বাইর হয় কানকো দিয়ে। মুখ দিয়ে ঢুকায়, কান দিয়ে বাইর হয়। কান দিয়ে না, কানকো আর কি। কান আর কানকো তো এক জিনিস। মুখ দিয়ে ঢুকছে কিন্তু, ওকে। আচ্ছা, এই সময় খেয়াল করো, এই সময় এখন কি তুমি পানি ঢুকাইতেছো না বাইর করতেছো? তোমার উদ্দেশ্য ঢুকাইতেছো, তুমি মুখ দিয়ে খালি ঢুকাইছো পানি। তোমার উদ্দেশ্য কোনো পানি বাইর করে দেওয়া? পানি বাইর হয় কোন দিক দিয়ে? তাহলে এখন কান করে শক্ত করে ধরে রাখবে, এই যাস না যাস না যাস না, এখন ঢুকাইতেছি, তাই না? তুমি এক দরজা দিয়ে ঢুকাইতেছো, আরেক দরজা খোলা রাখলে লাভ হবে না? পানি চলে যাবে পুরোটা। এই জন্য ওই যে কানকোর মধ্যে একটা পর্দা ছিল, ব্রাঙ্কিস্টিক্যাল পর্দা, একবারে দৃঢ় ভাবে আটকে রাখে পুরা, ঘামের মতো, সুপার গ্লুয়ের মতো। বুঝতে পারছো আমার কথা? আর মুখ দিয়ে পানি ঢুকে দিচ্ছে, তখন কান করে বন্ধ করে রাখি। বুঝছো? বুঝছো? আচ্ছা, বুঝতে পারছো যে কাহিনীটা কি হয়েছে? যে ওর কয়েকটা পেশি আছে, ওইগুলা সব কি হয়? প্রসারিত। প্রসারিত হলে মুখটা কি হয়? বড় হয়। মুখ খুলে যায়। মুখ খুলে গেলে মুখে দিয়ে পানি ঢুকে, তখন কানকোটা কি করে রাখে? বন্ধ করে রাখে, শক্ত করে বন্ধ করে রাখে, পানি বাইরে হতে দেবে। তাহলে শেষ প্রশ্বাস। আবার কি হবে? নিঃশ্বাস, তাই না? তাহলে এই পানি কি আর রাখবে তার মাথার ভিতরে, নাকি বের করে দিবে? কি মুখ দিয়ে বের করবে না কানকো? ওকে, শ্বাস ত্যাগ, পানি বহির্প্রবাহ রাখতো, ভুল রাখতো, শ্বাস ত্যাগ, নিঃশ্বাস শব্দটা রাখতো। পানি এবার সে বের করে দিবে। কি দিয়ে বের করবে? কানকো দিয়ে। আচ্ছা, এবার এবার কি আর প্রসারণ হবে না সংকোচন হবে? সংকোচন। এই যে আবার হচ্ছে সংকোচন শব্দটা লাগে। সংকোচন হইলে মুখ কি তখন বড় হয়ে আসছিল না? এখন কি মুখ দিবে চাপ, চাপ দিলে এখন মুখ আবার বন্ধ করে রাখে। মানে তোমার মুখের ভিতরে আছে পানি, আর তুমি মুখ এমনি ফুল আছে, মুখ দিলাম গালের মধ্যে চাপ, তাহলে পানি তো নর্মালি আমাদের কাছে যেটা হয়, হয় না? অনেক সময় মুখের মধ্যে পানি সেট দিলে মুখ দিয়ে পানি বেরিয়ে আসে। তো মুখ এরকম শক্ত করে রাখছে, আবার মুখ পানি আর মুখ দিয়ে না মানে কান দিয়ে বাড়িয়ে এরকম অবস্থা। এখন যেটা হয়েছে, মুখ সংকুচিত হয়েছে, তখন প্রকোষ্ঠ আয়তন কি বাড়বে না কমে যাবে? কমে যাবে। তখন কি একটা চাপ তৈরি হবে? তোমার গালের মধ্যে চাপ দিলে একটা চাপ তৈরি হবে না? তখন একটা পানির উপর একটা চাপ সৃষ্টি হয়। চাপ সৃষ্টি হয়, তখন মুখ দিয়ে তার পানিটা বাইরে দিতে পারতেছে না। কোন দিক দিয়ে বাড়বে? কান দিয়ে। ওই যে ব্রাঙ্কিওস্টিক্যাল পর্দাটা খুলে যায়, তখন পানি কি থাকবে না বের হয়ে যাবে? তখন ওই যে মৌখিক কপাটিকে কিন্তু বন্ধ করে রাখে। মুখ বন্ধ করে আছে সস্তা করে, মুখ দিয়ে পানি বাইর করবো না, করবো কোন দিক দিয়ে? কারণ কানকুর মধ্যে পানি না নেওয়া লাগবে। তো কানকুর মধ্যে পানি না নিলে কানকুর সিন পাবে কিন্তু। কানকো না মানে মূল কথা ফুলকা, কানকোর ঘরে তো ফুলকাটা থাকে। মানে আমার পানি আছে মুখে, আমি এটা কোথায় নেওয়া লাগবে? ফুলকা নেওয়া লাগবে না, কারণ ফুলকা তোর মুখ হয় না। ফুলকা কি মুখে নাকি সাইডে?
হ্যাঁ, আর যখন বাইর করে তখন ফুলকা দিয়ে নিয়ে বাইর করে, কারণ ফুলকার উপর দিয়ে বাইর করলে পানিটা কার কাছে যাবে? ফুলকার কাছে যাবে। ফুলকা তখন অক্সিজেনটা গ্রহণ করে ফেলে, বুঝতে পারছো? আর কার্বন ডাইঅক্সাইড পানির মধ্যে দিয়ে দেয়, বলবো তুমি চলে যাবে, আমার অক্সিজেন দিচ্ছে তুমি বিদায়। আর তখন মুখটা বন্ধ করে দেয়। আর পানি যার কারণে ওই পথে মানে মুখের পথে বাইরে হতে পারবে এখন, না কানকো পথে বাইরে হবে? তাহলে এগুলো হচ্ছে ওর সিস্টেম। পারপাস এগুলো আসলে ওকে এটাই বলছে, দেখো যখন পানি ঢুকে তখন মুখ খোলা, দেখছো? মুখ খোলা, যে মুখের যে দরজা এটাও খোলা, পানি গলায় যাচ্ছে, গলায় গিয়ে হচ্ছে কোথায় কোথায় এখান পর্যন্ত আছে। একটু পরে দেখো পানিটা কোথায় গেছে, এই যে ফুলকা, দেখছো? চারটা ফুলকা, যে চারটা ফুলকা, পানিটা এখন কার কাছে গেছে? ফুলকায়। মানে ওই যে এটা দেখছো কি, কানকোর অফার করলাম, দেখছো? পানিটা বাইরে দিকতে পারবে, মুখ কি তখন আছে না বন্ধ করে রাখছে? সিস্টেমটা বুঝতে পারছো? এরপর মুখ দিয়ে পানি ঢুকবো না, বাইরে হইতে পারবে না, এই জন্য কোন দিক দিয়ে বাইরে যায়? কান করে। ক্লিয়ার স্যার? এটা কি কোনো কঠিন ছবি? এই যে ছবি, এইরকম একটা ছবি এঁকে দাও, স্যার তো আরো খুশি। তোমরা এখন আস্তে আস্তে যেটা করো, এই যে এখানে কি আছে, এমনি একে ফোটা 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 ফোটা, তোমরা এমনি ফোটা 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 ফোটা। কি দরকার ফোটা ফোটা দেওয়ার? কোন রকম সিম্পল, যে কোনো চেষ্টা করবার যত সিম্পল আঁকা যায়। না, আমি নর্মালি কেউ ছবি এঁকে দেখাই না। আমি একদিন একটা কোচিং ক্লাসের মধ্যে বলছি আমি ছবি এঁকে দেখাই না, কারণ এই ছবি যদি, আচ্ছা এই ছবি এঁকে আমি তোমার দেখা, তোমার লাভটা কি? এখানে ছবি ফুল, আমি তোমার ছবি একটা করে বুঝে দিতেছি। আবার হৃৎপিণ্ডের ছবি, অনেকে স্যার হৃৎপিণ্ডের ছবি এঁকে দেয়, হোয়াইট বোর্ডে হৃৎপিণ্ডের ছবি আপনি বলো তো, ছবি আঁকাটা সহজ কোথায়? হৃৎপিণ্ডে, বোর্ডে না খাতায়? তোমরা শিকার কথা খাতায়, এখন তোমার খাতায় একটা কথা মনে লাগে হৃৎপিণ্ডের ছবি। আসলে প্র্যাকটিস করছে এই জন্য, নর্মাল যদি কোনোদিন আঁকো নাই। আধা ঘন্টা ধরলাম, 10 মিনিট, একটু কমাই ধরলাম। তোমরা আধা ঘন্টা বলছো, আমি ধরলাম 10 মিনিট। এখন বলো তো, যদি খাতায় 10 মিনিট লাগে, বোর্ডে কয় মিনিট লাগবে? তাহলে বোর্ডে কি জীবন সুন্দর হবে? বোর্ডে আরো বেশি লাগে, বোর্ডে আরো বেশি লাগবে, এটা বুঝতে পারতেছো? বোর্ডে বেশি লাগবে, তার উপরে বোর্ডে আঁকলে সুন্দর হবে না, হবে না? এই কি করতেছো? বোর্ডেটা সুন্দর হয়? না ঠিক আছে, শোনো, প্র্যাকটিস করলে তো সব জায়গায় সুন্দর হবে। এখন তুমি যদি যারা, যেমন যারা চারুকলা বিভাগে পরীক্ষা দেয় ঢাকা ভার্সিটিতে, ওদের হয় কি হঠাৎ করে মানে কি যে একটা ইয়ে করবো যে বঙ্গবন্ধু ছবি একটা এঁকে বসে, বঙ্গবন্ধুটা আঁকে, এটা তো মানুষ আঁকছে জীবন একবার না একবার, মানে এমন ছবি দিচ্ছে যে মানুষ একটা দিচ্ছে এমনি ঘাড় একটা দেয়া করে এমনি এমনি দিচ্ছে, ভাই এটা ছবি আঁকো, এটা আঁকা লাগে, কিছু পারে না, তারা আইকে অভ্যস্ত, সমস্যা নেই। তো এগুলো হইতেছে তোমার আঁকতে গেলে তোমার টাইম নষ্ট, তুমি এটা নিজে বাসা প্র্যাকটিস করবা। আর ইউটিউবে প্রচুর ভিডিও পাওয়া যায়, তুমি যদি জাস্ট লেখো যে তুমি যদি লেখো যে ড্রয়িং অফ হার্ট, জাস্ট এটাও যদি লেখো চলে আসবে। আর ইউটিউবে কিন্তু ফুল লেখাও লাগে না, সাজেস্টেডের মধ্যে লেখা অটোমেটিক আসছে পারে, তাই না? হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, স্যার কিছু বলবো না, একই তো আছে। তোমার কাছে কি মনে হয়, দুইটা কি দুইজনের ছবি নাকি? দুইটার মানুষের হৃৎপিণ্ড। এবার আছে আনুষঙ্গিক শ্বসন অঙ্গ, ওদের প্রধান শ্বসন অঙ্গ কি স্যার? ফুলকা না? আর শুধু কি ফুলকে ওদের শ্বসন অঙ্গ, অন্য কেউ শ্বাসকষ্টে সহায়তা করতে পারে না? পারে। দেখি আর কে কে। যে বক্তব্যের রুই মাছ অতিরিক্ত কোনো শ্বসন অঙ্গ নাই, তবে কোষিক জালিকা সমৃদ্ধ ব্রাঙ্কিস্টিক্যাল পর্দা এবং পটকা, এই দুইটা শব্দ একটু দাগ দিয়ে রাখে। ওদের পটকা আর ব্রাঙ্কিস্টিক্যাল পর্দা ওরাও শ্বসনে সহায়তা করতে পারে। তাহলে ফুলকার পাশাপাশি ওদের শ্বসন আর কে সহায়তা করতে পারে? কারণ ওই যে ব্রাঙ্কিস্টিক্যাল পর্দা, ওই যে পানি বাইর হইতে দেয় না, ওইটাতে সাহায্য করতেছে। আবার পটকা আছে না, পটকা অক্সিজেন সমৃদ্ধ কার্বন ডাইঅক্সাইড গ্যাস জমা রাখতে পারে। মাছের পটকা দেখছো না? পটকা, আচ্ছা পটকা ছবি আছে, পটকা নিয়ে পড়া আছে, আমি যদি নিচে দেখাই, ওইটা সত্তা। এই যে বাইক হলে পটকা, পটকার মধ্যে 3টা গ্যাস থাকে, কয়টা গ্যাস? এই দেখো, অক্সিজেন আমরা আসবো, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। তাহলে সে কি অক্সিজেন গ্যাস নিজের মতো জমা রাখতে পারে না? এটা তো বিপদের সময় কাজে লাগবে না, লাগবে না? তোমরা অনেক সময় দেখবা রাস্তা দিয়ে ডিশ লাইন নেওয়ার সময় ডিশ লাইনের তার বোতলের মধ্যে আটকে রেখে দেয় না, আগে আপুরে যখন জিজ্ঞেস কি হলে বলতে এটা মধ্যে কারেন্ট নাকি জমা হয়েছে। কি আল্লাহ জানে সত্য কিছু না মিথ্যা কিছু, আমি নিজে জানি না আসলে কি। আচ্ছা আসো, এখন আসো শ্বসনের শারীরবৃত্ত। স্যার এটা স্টার দিয়ে রাখো, হ্যাঁ? শ্বসনের শারীরবৃত্ত, শ্বসনের শারীরবৃত্ত আমরা জানি সিস্টেম কি, ওই যে অক্সিজেন মধ্যে পানি ঢুকবে, ঢুকে কই যাবে? ফুলকায়। ফুলকা যে ফুলকার কার্বন ডাইঅক্সাইড সুন্দর রক্তটা হয়ে যাবে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড পানির মাধ্যমে কই চলে যাবে? বাইরে। দেখে আমি পড়ি, অন্তর্বাহী ফুলকা ধমনী। অন্তর্বাহী মানে কি? যে ফুলকার ভিতরে রক্ত নিয়ে যায়, আর যে ফুলকা থেকে বাইরে নিয়ে যায় তার নাম বহির্বাহী। যে ফুলকায় নিয়ে যায় তার নাম। এখন অন্তর্বাহী কই থেকে রক্ত আনে? হৃৎপিণ্ড থেকে। আমরা জানি রুই মাছের হৃৎপিণ্ড শিরা হৃৎপিণ্ড, কোন ধরনের রক্ত আনে? কারণে এটা আমরা অলরেডি জানি, অন্তর্বাহী কোন ধরনের রক্ত আনে? কার কাছে আনে? ফুলকায়। তার মানে ফুলকার কৈশিক জালিকার কাছে এখন কোন ধরনের রক্ত আছে? কার্বনের। কিন্তু আমরা জানি ফুলকা কই রক্ত দিবে? সারা দেয়। সারা দেয় কি কার্বন ডাইঅক্সাইড লাগে, অক্সিজেন লাগে? এখন এই যে শ্বাস যখন গ্রহণ করছি, শ্বাস গ্রহণের সময় পানির সাথে কি প্রবেশ করছে?
এখন এই অক্সিজেনটা এই এই অক্সিজেনটা যখন হচ্ছে ফুলকার কাছে যায় তখন ব্যাপন প্রক্রিয়া ঘটে। কোন প্রক্রিয়া? ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড জায়গায় অক্সিজেন চলে আসে, অক্সিজেনের জায়গায় কি চলে আসে? বুঝতে পারছো আমার কথা? এই যে একটা বিনিময় ঘটে যায়, তখন রক্ত পানিতে কি ত্যাগ করে দেয়? এখন পানির মধ্যে ছিল অক্সিজেন, এখন ওই যে রক্তে কার্বন ডাই অক্সাইড কারে দিয়ে দিচ্ছে? পানি দিয়ে। আর পানির অক্সিজেনটাকে নিয়ে নিচ্ছে রক্ত, মানে ফুলকার রক্তটা নিয়ে নিচ্ছে। তাহলে এখন কোন ধরনের রক্ত হয়ে গেল? অক্সিজেন সমৃদ্ধ। এখন অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহিঃফুলকা ধমনী। বহিঃফুলকা ধমনী বস্তু এটা মানে হচ্ছে বহির্বাহী ধমনী। কি ধমনী? বহির্বাহী। এখন এটা আসলে বহিঃফুলকা ধমনী, এটা তো জীবন দেখিনি। এটা বহির্বাহী ধমনী। কি ধমনী? আর এটার নাম কি? অন্তর্বাহী ফুলকা ধমনী। এটার মাধ্যমে রক্ত কিভাবে গৃহীত হয় এবং কই চলে যাবে স্যার? বুঝতে পারছো স্যার? তো এইগুলো একটু সিম্পল কথাবার্তা, যখন যেমনি আসবে তখন তোমার এটা লেখা লাগবে। এবার আসো, এটা খ নাম্বারে প্রচুর আসে। প্রতিস্রোত তন্ত্র, স্টার দিয়ে রাখো। প্রতিস্রোত তন্ত্র কি তন্ত্র? প্রতিস্রোত মানে হচ্ছে স্রোতের বিপরীত দিকে কাজ করা। প্রতিস্রোত মানে কি? দেখো, রুই মাছের ফুলকা বিদ্যমান রক্তনালিকার মধ্যে রক্ত সর্বদা পানি স্রোতের বিপরীত দিকে প্রবাহিত হয়। একদম পানি স্রোতের। আচ্ছা বলো তো, এখানে কাহিনীটা কি হয়ে গেছে? অনেকটা চুরি হয়ে গেছে না? যে একজন কার্বন অক্সিজেন নিয়ে যাইতেছে আর তোমার কাছে কার্বন ডাই অক্সাইড, তুমি ওর থেকে অক্সিজেন নিয়ে তুমি ওরা কার্বন ডাই অক্সাইড দিয়ে দিচ্ছ। হয় না এরকম? মানুষ এক্সচেঞ্জ করে ফেলে না? তো একসাথে বসে কথাবার্তা বলতেছো, হঠাৎ করে দেখছো যে তোমার জুতা চেঞ্জ করে ও জুতা তোমার দিচ্ছে, তোমার তোমার দিচ্ছে, একরকম জুতা, তোমারটা একটু ক্ষয় হয়ে গেছে বেশি, তুমি চেঞ্জ করে ফেল। হয় না? ছোট বাচ্চা বলে আমার এগুলো করে কিন্তু, তাই না? আবার ধরো অনেকে ধরো ইফতারি করতে বসছে বা ধরো খাবার দাবার খাইতে বসছে, কারণ ওই দিক দেখ ওই দিক হয়ে তোমার নিয়ে ফেলে না, আমরা এক্সচেঞ্জ করে ফেলে না? এইখানে আগে কাহিনী হয়েছে। এখন ধরো দুইজন যাইতেছে, দুইটা বাস যাইতেছে। কয়টা বাস? বা সহজ দুইটা বাস না, দুইটা লোক যাইতেছে। একটা যাচ্ছে হচ্ছে ডান দিকে আর একটা যাচ্ছে বাম দিকে। ঠিক আছে? আমি ওইদিকে যাচ্ছি, আরেকজন দিকে যাচ্ছি। অথবা আরেকটা হচ্ছে আমি সামনের দিকে যাচ্ছি, আরেকজন আমার সাথে সামনের দিকে যাচ্ছে। ওই লোকটা আমার সাথে যাওয়ার সময় কি করলো? আমার মোবাইলটা বাইর করে ওনার পকেটে দিল, ওনার মোবাইলটা আমার পকেটে দিলাম, দুজনে একসাথে হাঁটতেছি। বলা তুমি ধরা পড়ার সম্ভাবনা বেশি না কম? বেশি, কারণ দুজন তো একদিকে যাইতেছি। আমি যখন হঠাৎ করে চেক করে দেখবো মোবাইল নেই, ওনারও তো আগে ধরবো, কারণ দুজন একদিকে যেতেছে। এখন বুঝতে পারতেছো, আমি যেদিকে যেতেছি উনি ওইদিকে যেতেছে, আর উনি আমার মোবাইল চেঞ্জ করে ফেলছে, তো ওনার সাথেই তো আমি আসছি, তো ধরা পড়বে। এখন আমি যেতেছি ডান দিকে, উনি যেতেছে বাম দিকে, এবার উনি আমার মোবাইল চেঞ্জ করছে, এবার তো আমরা যত আগাবো, আমি যাই যাবো ওইদিকে, উনি চলে যাবো ওইদিকে, আমি আর পাবো ওনার খুঁজা, কারণ ধরা পড়ার সম্ভাবনা কম। বুঝতে পারছো? দুইজন দুদিকে। একইভাবে এখানে প্রতিশোধ ক্ষেত্রে যেটা হয়, রুই মাছের রক্তটা যায় ধরো এদিকে, রক্ত যাচ্ছে এদিকে। কোন ধরনের রক্ত নিয়ে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। কোন ধরনের রক্ত? আর পানি এদিকে কি যাচ্ছে স্যার? পানি। কোন ধরনের পানি? অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এটার কারণে ওই যে চুরিটা সুবিধা হয়, যে একজন যাচ্ছে ওইদিকে আরেকজন ওদিকে, এক্সচেঞ্জ করে ফেলে, টের পায় না কেউ। বুঝতে পারছো না? বোঝানোর জন্য বললাম আর কি। এখানে এটা হয়েছে যে রক্ত সর্বদা পানি স্রোতের বিপরীত দিকে প্রবাহিত হয়, মানে পানি যেদিকে প্রবাহিত হয় রক্ত তার উল্টা দিকে প্রবাহিত হয়। বুঝছো স্যার? আচ্ছা, আর এটার মাধ্যমে হচ্ছে, আর এটারে বলে প্রতিস্রোত তন্ত্র। প্রতি মানে উল্টা, একদম কাউন্টার। এই যে কাউন্টার, মানুষ কয় না কথা কথা কাউন্টার দিতে সিস্টেম, কয় না যে অনেকে আছে না যে ছোট ভাই বোন, তুমি একটা কইলে তোমার লগে লগে মানে একটা কইতে দেরি না তোমার সাথে সাথে উত্তর দিয়ে ফেলে। কিছু স্টুডেন্ট এমন থাকে রে, এই কথা একটা কওয়া যাবে সাথে ঠাস ঠাস করে আরেক ক্যামেরা দেয়। মামা মামা যদি এই ভিডিও দেখে তোমার ভাই দিবি। আচ্ছা আসো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রতিশ্রুতি, বুঝতে পারছো? আচ্ছা এখন আসো, এটা সুবিধাটা কি? যে চুরিতে সফল হওয়ার সম্ভাবনা 80%। এটা সুবিধা কি? চুরিতে সফল হওয়ার সম্ভাবনা 80%, অক্সিজেন গ্রহণ করার সম্ভাবনা 80%। উল্টা দিকে যাইতেছে, তো এটা পাশে একটা স্টার দিয়ে রাখ। আচ্ছা, বিপরীতমুখী পানি স্রোতে রক্ত হতে অধিক ঘনত্ব অক্সিজেন থাকার কারণে এটা ঘটে। তো অক্সিজেনের ঘনত্ব বেশি থাকার কারণে এটা ঘটে, একটু দাগ দিয়ে রাখ। ঠিক আছে? কারণ আমাদের যে রক্তটা, আমাদের কি কোনো অক্সিজেন আছে? না, পুরোটাই কার্বন ডাই অক্সাইড। না, পানির মধ্যে পুরোটাই কি? হ্যাঁ, এবং এই কারণে এমনটা ঘটে। আচ্ছা, একটি দীর্ঘস্থায়ী ঘনত্ব নতিমাত্রা সৃষ্টি হওয়ার কারণে পানির অক্সিজেন খুব সহজেই রক্তে কি হয়ে যায় স্যার? তাহলে এখানে থাকবে দীর্ঘস্থায়ী ঘনত্ব নতিমাত্রা শব্দ থাকবে। নতিমাত্রার ইংরেজি হচ্ছে কনসেন্ট্রেশন। এটা রক্ত দূষণ তো বলে নাকি? কনসেন্ট্রেশন মানে ঘনত্ব, সরি, মানে ঘনত্ব হচ্ছে কনসেন্ট্রেশন, আর নতিমাত্রা মানে গ্রেডিয়েন্ট, মানে একই কথা দুইটাই। আচ্ছা, এটা তাহলে কি বোঝায় আমি বলি, যে রক্তের মধ্যে কি আছে? কার্বন ডাই অক্সাইড। পানির মধ্যে কি আছে? অক্সিজেন। বলো তো রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইডের ঘনত্বটা আর পানির মধ্যে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কোনটা বেশি? রক্তের মধ্যে প্রচুর, অনেক বেশি না স্যার? দুইজনের মধ্যে একটা পার্থক্য তৈরি হয় না? তোমরা তো জানো যে দুইটা তারের মধ্যে যখন ভোল্টেজের পার্থক্য, দুইটা একটা তারের দুই বিন্দু যখন ভোল্টেজের বিভব পার্থক্য সৃষ্টি হয়, কারণ বেশি বিভব পার্থক্য থেকে কোন বিভব পার্থক্য থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়? কম। কখন হয়? যখন ভোল্টেজ পার্থক্য সৃষ্টি হয়।
বাট যদি আমাদের ধরো একটা তার ওই প্রান্ত 5 ভোল্ট এই প্রান্ত 5 ভোল্ট, তোমার কাছে মনে হয় বিদ্যুৎ প্রবাহিত হবে, হয় নাকি? কখনো হয় যখন পার্থক্য সৃষ্টি হয়। একটা রাজ্যের মধ্যে কখন হচ্ছে বৈষম্য সৃষ্টি হয়, কখন হচ্ছে অরাজকতা সৃষ্টি হয়, যখন ধনী আর গরিবের মধ্যে অনেক ভেদাভেদ হয়ে যায়, তখন এই সমস্যা সৃষ্টি হয়। সবাই যদি সেম ক্যাটাগরিতে থাকে তখন কিন্তু প্রবলেম হয়। এখানেও এটাই হচ্ছে। আচ্ছা, দেন চলে আসো, ফুলকায় বিদ্যমান ল্যামেলিগুলো অক্সিজেন শোষণতল কি করে? এটা একটু দাগ দাও। ল্যামেলাগুলো অক্সিজেন শোষণতল বৃদ্ধি করে। আমরা ল্যামেলা ছবি দেখছিলাম, ল্যামেলাগুলো এমন ছিল তাই না? এরকম করে যদি ক্রোমোজোমের মতো হয়ে গেছে তাই না? যাই হোক, ল্যামেলা এমন ছিল না? তো এরকম লম্বা হওয়ার সুবিধাটা কি? লম্বা হওয়ার কারণে এটা বেশি বেশি অক্সিজেন গ্রহণ করতে পারে। যদি এরকম না হয়ে যাচ্ছে এরকম গোল গোল হইতো, তাহলে এরকম হইলে সুবিধা না ওইটা, ওইটা লম্বা সুতো হওয়ার কারণে সুবিধা হয়েছে। আচ্ছা, দেন চলে আসো যে ফুলকার সূত্রকের প্রান্তভাগ। আরেকটা জিনিস, ওই যে ফাঁক হওয়ার কারণে একটা সুবিধা হচ্ছে, যদি আমাদের একটা ফাঁক আছে না নাই, কলমটা একটু দাও। ধরো আমি এই দুটা কলমকে একসাথে লাগায় রাখলাম, ওকে? এটা একটা মধু আছে না, মধুতে এটাকে ডুবাই দিলাম, ওকে? দেন পুরোটা কলম উঠাইলাম, দেন মধুটা সংগ্রহ করলাম। আবার দুইটা কলম আবার আলাদা করে ডুবাইছি, উঠাইলাম, মধুটা সংগ্রহ করলাম। কখন মধু বেশি উঠবে? আলাদা করে। গুড। একসাথে রাখলে এই যে দুইটা একসাথে একটা কানেকশন বেরিয়েছে, ওই জায়গা থেকে মধু উঠবে। কিন্তু এখানে দেখো দুইটা কানেকশন আছে না, ফাঁক আছে, তাহলে ফাঁকটার কারণে সুবিধা হয়েছে না হয় নাই? বুঝতে পারছো? এটাই বলছে যে আমাদের এই লেমিলে গুলো সেন্সর বৃদ্ধি করে দিচ্ছে, মধু বেশি নিতে পারবো, মধু দিয়ে বুঝাইলাম। ফুলকা সূত্রের প্রান্ত ভাগ একে অপরকে কি করে? অতিক্রম করে, ফলে ফুলকা বলতে পানি ব্যবহার গতি মন্থর থাকে যা গ্যাস দীর্ঘ হয়। কি বলছে? ফুলকা সূত্রকে প্রান্ত ভাগ বলো। ঠিক আছে, এটা লাগবে না স্যার। আচ্ছা, আবার চলে আসো পরবর্তী পড়ায়। হ্যাঁ, এখন ব্যাপনের ক্ষেত্রে যেটা হয় যে কার্বন ডাইঅক্সাইড যতটুকু থাকবে ততটুকুর সাথে অক্সিজেনের বিনিময় হবে। আর তখন তখন ওই যে শ্বাস প্রশ্বাস দ্রুততর হবে, কথা বলতে তাড়াতাড়ি করবো যাতে বেশি বেশি করে অক্সিজেন নিতে পারে। আচ্ছা, এবার চলে আসো বায়ুথলি। বায়ুথলির আরো কিছু নাম আছে, এগুলো একদম। বায়ুথলি, সম্বরণ থলি বা সন্তরণ থলি, পটকা বা হাইড্রোস্ট্যাটিক অঙ্গ। দেখো তো তোমাদের এখানে কি লেখা আছে, সম্বরণ না সন্তরণ? সন্তরণ। হ্যাঁ, তাহলে এই যে নামগুলা চারটা নামের পাশে যান, এই রাব্বার নাম ভুলা যাবে, এগুলোর নাম ভুলা যাবে না, প্রচুর আসবে পরীক্ষা। বায়ুথলির অন্য নামগুলা, বায়ুথলি, সন্তরণ থলি, পটকা, এটা বলে আর মনে থাকে না, হাইড্রোস্ট্যাটিক অঙ্গ। বায়ুথলি, সন্তরণ থলি, পটকা, হাইড্রোস্ট্যাটিক অঙ্গ। কি অঙ্গ? আচ্ছা বলবো কেন হাইড্রোস্ট্যাটিক অঙ্গ, এটা বলবো। পটকা তো বুঝি, বায়ুথলি বুঝি। বায়ুথলি কেন? কারণ এটা আমাদের বায়ু জমা রাখতে পারে, ওকে? দেন পটকা কেন? পটকা কেন? পটকা তো আমরা সবাই চিনি, পটকা নামে ডাকি, আর এটা বোঝানো দরকার নেই। হাইড্রোস্ট্যাটিকের একটা কারণ আছে, এটা পানির, হাইড্রো মানে কি? পানি, জানো এটা হাইড্রো শব্দ মানে কিন্তু পানিকে বোঝায়। ওই যে হাইড্রোজেন অক্সাইড আমরা পানির সঙ্গে টেস্ট না, তো হাইড্রো মানে বাইরে পানিকে বোঝায়। এখন সে এই পটকার মাধ্যমে পানির মধ্যে বাইরে রাখতে পারে। পটকার মধ্যে গ্যাস যখন বেশি হয় তখন সে উপর দিকে উঠে যায়, পটকা গ্যাস ছেড়ে দিলে সে নিচে নেমে যায়। না স্যার, নালি আছে স্যার, নালি আছে, এখানে পটকা ছবি তোমার দেখেন। আছে না নালি? নাই, নালি দেখে পারি না। চিকন নালি তোমরা টান দিয়ে বাড়ি করে ফেলা, তুমি জীবনে এত গবেষণা করে জীবনে বাড়ি করছো, তাইলে এখন করলে হয়তো আবার টান দিয়ে বাড়ি করে চেক করবে। এটা এটা চেক করছো? না, এই যে কথা হয় না, আমাদের যে পটকা থাকে, পটকা কিন্তু দুটো অংশ, একটা হচ্ছে ছোট প্রকোষ্ঠ আর একটা বড় প্রকোষ্ঠ। আসবো আমরা এখন পটকা নিয়ে বিস্তারিত করবো। আসো তাহলে পটকা আরেক নাম গুলো করছো। আচ্ছা খেয়াল করো, আসো পরবর্তী পরবর্তী লাইনে। পটকা কারে কয়? একটু ব্র্যাকেট দাও। এবং এই পটকা খালি অস্থিময় মাছের মধ্যে থাকে, তরুণ অস্থিময় মাছের মধ্যে থাকে না। অস্থিময় মাছ শব্দ দাগ দাও, ব্র্যাকেট দিয়ে বলো বায়ুথলি কারে কয়। না স্যার, ওই যে হাঙ্গর মাছ আছে না, তরুণ অস্থিময় মাছ, ওই যে তিনটা মাছের শ্রেণী ছিল না, কন্ডিকটিস, অ্যাক্টিনোপটেরিস, সার্কোপটেরিস, প্রথম অধ্যায়ের মধ্যে কন্ডিকটিসের মধ্যে থাকে না, সামুদ্রিক মাছগুলো আমাদের মধ্যে থাকে না। আচ্ছা খেয়াল করো স্যার, এবার আসো, এটি মেরুদণ্ডের নিচে রাখ দাও।
আর পোস্টিকনালী উপরে থাকে, মেরুদণ্ডের নিচে আর পোস্টিকনালী উপরে। কেমনে মনে রাখবো এটা? আমাদের যদি আমাদের জন্য পটকা থাকতো, তুমি বলো তো আমাদের মেরুদণ্ড কই স্যার? পিঠে না? বলো তো পিঠের পিছনে কি কিছু থাকে? মানে পিঠের হাড্ডির পিছনে কিছু আছে আমাদের, না সব হাড্ডির সামনে? আচ্ছা তোমার যদি এখন মাছ বানা দিতাম তাহলে তুমি কেমনে থাকতা? মাছ আসমানের দিকে থাকতা না নাকি মাথার নিচের দিকে দিয়ে? তাহলে মাথা যদি নিচের দিকে দিই তাহলে বলো তো, তাহলে আমাদের পটকা ধরো পেটটা, তাহলে পেট কি আমাদের মেরুদণ্ডের নিচে চলে গেল না উপরে গেল? না বোঝো না আমার কথা? আরো সহজ করে বলি যে আমি যদি এখন মাছ হয়ে যাই তাহলে কি মাছ কোন দিকে তাকায় থাকবো না মাটির দিকে এমনি শুয়ে যাবো? মাথাটা নিচে দিয়ে শুয়ে যাবো, তাহলে আমার মেরুদণ্ডটা কই যাবে? উপরে। আর আমার পেটটা মেরুদণ্ডের নিচে যাবে না উপরে যাবে? পেটটা মেরুদণ্ডের পিছনে যায় জীবনে, এটা সম্ভব না। তাহলে একইভাবে এমনি মনে রাখবো যে আমাদের পোস্টিকনালী কোথায় অবস্থান করে? উপরে, কিন্তু মেরুদণ্ড কই থাকে? বুঝতে পারছো? তাহলে আমার পটটা থাকবে পোস্টিকনালীর উপরে, মেরুদণ্ডের নিচে। এবার আসো, মূলত গলবিলের পৃষ্ঠপ্রাচীর থেকে একটা অভিক্ষেপ আকারে এটা উৎপত্তি। তাহলে গলবিল শব্দটা দাগ দাও, অভিক্ষেপ শব্দটা দাগ দাও। তার মানে এটা মূলত গলবিলের অংশ। কিসের অংশ? গলবিলের একটা অভিক্ষেপ। কিসের অভিক্ষেপ স্যার? গলবিলের একটা অভিক্ষেপ। এই যে খেয়াল করো, এই যে সবুজ সবুজ অংশটা দেখছো, এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে গলবিল। দেন পরে এই সবুজ অংশটা ধরতে পারো খাদ্যনালী। কি নালী? তো এইটাই দেখো হঠাৎ করে একটু ফুলে গেছে, তাই না? ফুলে কি তৈরি করছে? বায়ুথলি। কারণ মূল কথা এটা হচ্ছে গলবিল। আচ্ছা গলবিল খাদ্যনালী কি দুই জিনিস? একই জিনিস। গলায় থাকলে বলে গলবিল, গলার নিচে নেমে গেলে বলি খাদ্যনালী। কথা বুঝতে পারছো? তো এইটাই হচ্ছে গলবিল খাদ্যনালী, সবুজটা। এটার পাশ থেকে একটা অংশ কি স্যার মোটা হয়ে গেছে না? এটা গণনা আলাদা গণনা, এই নালী থেকে বাইরে হচ্ছে দেখা যাচ্ছে। এইটাই বলছে যে এটা গলবিলের একটা অভিক্ষেপ। ওকে, আবার আসো, এটার মধ্যে স্যার খুবই গুরুত্বপূর্ণ, মানে কি পরিমাণে তিনটা নাম আসে, কি কি গ্যাস থাকে? অক্সিজেন থাকবে, নাইট্রোজেন থাকবে, আর কি থাকবে? কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন নাইট্রোজেন আর কি কোনটা বেশি প্যাচ লাগায় জানো? দিলে তুমি ঠিক এটা পরীক্ষা আগে আসবে হাইড্রোজেন। পরীক্ষা অপশনে হাইড্রোজেন দিয়ে রাখে, তোমরা এটা নিয়ে কনফিউজ হয়ে যাবে। হাইড্রোজেন থাকে না থাকে না, হাইড্রোজেন থাকে বলে এটা প্যাচ লাগা যায় আমি। অক্সিজেন, নাইট্রোজেন আর কি? কার্বন ডাই অক্সাইড। মনে রাখো এই তিনটা গ্যাস অনেক থাকবে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। আর কি দেবো, টেকনিক বাইর করে ফেলছি তো। এই ছন্দ কি? অনেক অনেক দিয়ে মনে রাখো। অ মানে অক্সিজেন, ন মানে নাইট্রোজেন, নাইট্রোজেন, আর ক মানে কার্বন ডাই অক্সাইড। তাহলে কি হাইড্রোজেন আছে এখানে? তাহলে এই তিনটা গ্যাস অনেক পরিমাণে থাকে, তো অনেক দিয়ে মনে রাখা যায়। অনেক বারো আছে, তাই না? এটা মাত্র বানাইছি ছন্দটা, এই ছন্দটা এই মাত্র বানাইলাম। হ্যাঁ হ্যাঁ, না ফার্স্ট আমি ওয়ান লিখছি, ন লিখছি, ক লিখছি, দেখেন অনেক হয়ে গেছে। আচ্ছা এমনি ছন্দ বানাই মানে মনে রাখতে, নাহলে আসলে কিছু করার থাকে না। তাও যদি কি হাইড্রোজেন টাকা দিয়ে আসো, তোমার কপাল তুমি ঠিকই দেখাবা। মানে এই যে দেখুন, এই যে চিন্তা ভাবনা পরীক্ষা আমার মধ্যে আসবেই, এখন আসতেছে না, এই পরীক্ষা হলে আরো আগে আসবে। আর ওই যে বললাম না, তোমরা যত বেশি সাবধান করে তোমরা হচ্ছে সেই সাবধানে, ওই যে কিনা দেবের আই লাভ ইউ মুভিটার মধ্যে যে মেয়েটা ছিল, ওটা সাবধান করলে সব ফালাই দিত, এটার মতো আর কি। আচ্ছা ওই মুভিগুলো ভালো ছিল, তাই না? এখন বর্তমানে ওগুলো চাওয়ার মতো না, ফ্যামিলি নিয়ে তো চাওয়াই যায় না, নিজেও চাওয়ার মতো। আচ্ছা খেয়াল করো, সিলিয়াকো মেজেন্টারিক ধমনী শাখা বাইথলি, তাহলে সিলিয়াকো মেজেন্টারিক শব্দটা রাখবো। বাইথলি কি? বাইথলিতে রক্ত, তাহলে কোন ধমনী সরবরাহ করে? সিলিয়াকো মেজেন্টারিক ধমনী। কোন ধমনী? এখন এটা কোনটা মনে নাই? যখন আমরা রুই মাছের ধমনী পড়ছিলাম, ধমনী যন্ত্র, ধমনী যন্ত্র বাইর করে আনি, এদিকে তাকাই হবে, মাথা ঘুরাবে। এই যে সিলিয়াকো মেজেন্টারিক, দেখো দেখো সিলিয়াকো মেজেন্টারিক ধমনী পড়ছিলাম কি নেই পড়রা? এটা কোথায় কোথায় দেখো, পাকস্থলী, অন্ত্র, যকৃৎ, জলনাশয়, মলাশয়। যদিও বাইথলি লেখছে, নাকি আমি একটা কথা বলছিলাম, এটা হচ্ছে পেটের যত অঙ্গ আছে সব অঙ্গ, তাই না?